ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, তোমাদের সকলকে আজকের শুভ সকাল এবং আজকের এই ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কম্পিউটার নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের জন্য যে সমস্ত প্রোটোকল এবং কনফিগারেশন ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হলো আইপি প্রোটোকল। Possibly the most highly used protocol in the internet among all layers of protocols. And it has become the de facto standard from the very beginning of the internet architecture. The IP, the short for the internet protocol. এই ইন্টারনেট প্রোটোকলের যে সমস্ত পারফরমেন্স ইস্যুস গুলি আছে তার মধ্যে যে ডেটাগ্রাম ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব, আইপির অ্যাড্রেসিং কিভাবে করা হয় সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং নেটওয়ার্কের অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা কিভাবে করতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন প্রোটোকল নেট প্রোটোকল কিভাবে কাজ করতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে। এবং IPv4 নিয়ে প্রথম আমরা আলোচনা করব, এরপরে আমরা আইপি ভার্সন 6 নিয়ে আলোচনা করব। যদি কোনো কিছু উল্লেখ না করি তাহলে বুঝবা যে আইপি ভার্সন 4 নিয়ে কথা বলছি। আইপি ভার্সন 4 নিয়ে কথা বলছি, এরপরে আইপি ভার্সন 6 আছে, সেটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। তোমরা সকলে কাগজ কলম হাতে নিবে এবং আমার সাথে ইন্টারাক্ট করবে, এবং এই ধরনের তথ্য নলেজ শুধু এই কোর্সের সাথে না, কোর্সের থেকে পার হয়ে গেলেও প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তোমরা নিজেরা প্রবেশ করবে তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইন্টারাকশন, এস্টাবলিশমেন্ট, কনফিগারেশন, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি জায়গায় এই নলেজ এবং এই দক্ষতা তোমাদের প্রয়োজন হবে। খেয়াল করে দেখো, আইপি প্রোটোকল চলবে হলো নেটওয়ার্ক লেয়ারে, এর উপরে আছে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, টিসিপি, ইউডিপি, সেগুলি আমরা পড়ে ফেলেছি। এর নিচে আছে লিংক লেয়ার, ডেটা লিংক লেয়ার, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। তার নিচে আছে হলো ফিজিক্যাল লেয়ার, বিভিন্ন এনকোডিং, ডিকোডিং, মাল্টিপ্লেক্সিং ইত্যাদি মেকানিজম, এগুলিও আমরা ডেটা কমিউনিকেশন কোর্সে পড়ে ফেলেছি। এখন আমরা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলে কি কি ফাংশনালিটিস আছে সেগুলি দেখব। প্রথম ফাংশনালিটিস যেটা নেটওয়ার্ক লেয়ারে, সেটা হলো পাথ সিলেকশন অ্যালগোরিদম। দ্যাট মিনস এইটা হলো রাউটিং, এবং এই রাউটিং এর জন্য যে সমস্ত প্রোটোকল আমরা ইন্টারনেটে ব্যবহার করি তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটা হলো প্র্যাকটিক্যাল প্রোপ্রাইটারি অ্যালগোরিদমের নাম, ওপেন প্রোটোকল। বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, প্রোটোকলের নাম। এরপরে আছে হলো এসডিএন কন্ট্রোলার, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। বর্তমান সময়ে very new concept. Around 10 years before it has been developed, software defined networking. এখন নেটওয়ার্কিং এর কনসেপ্ট গুলি হার্ড কোড করে রমের মধ্যে, রাউটারের রমের মধ্যে এস্টাবলিশ করার চেয়ে এখন যেটা করা হচ্ছে সেটা হলো যে রাউটিং অ্যালগোরিদম কি হবে, এইটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা তারা যেরকম ভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, ঠিক এরকম নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা ওইখানে কোন রাউটিং, কোন পলিসি, কোন মেথডোলজি ওখানে অ্যাপ্লিকেবল হবে সেটা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করে। এবং এই কন্ট্রোলিং এর ফলে এডিশনাল অ্যাডভান্টেজ চলে এসেছে, সেটি হলো যে মানুষ যে সমস্ত নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যারা কাজ করে তারা ছাড়াও একটা অটোনোমাস সফটওয়্যার সিস্টেম, তার সাথে যদি মেশিন লার্নিং এবং এআই
অ্যালগোরিদম গুলি যদি যুক্ত করে দেওয়া যায়, তাহলে একটা রাউটিং অ্যালগোরিদম ডাইনামিক্যালি সিচুয়েশনের উপরে ভিত্তি করে তার বিহেভিয়ার পরিবর্তন করে ফেলতে পারবে এবং অ্যাকর্ডিংলি ইলাস্টিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সে এনশিওর করতে পারবে। এইভাবে করে পাথ সিলেকশন অ্যালগোরিদম একটা এনটিটি থাকবে, এগুলি ডিটেল আমরা পরবর্তীতে বলবো। এইটা সে কি করবে, এই রাউটিং অ্যালগোরিদম গুলো এই ফরওয়ার্ডিং টেবিলের এন্ট্রি সেন্স করবে। ফরওয়ার্ডিং টেবিল বা যেটাকে আমরা বলতেছি রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলে ডেটা চেঞ্জ করবে এবং সেই অনুযায়ী অ্যাকচুয়াল ফরওয়ার্ডিং ফাংশনটা হবে। ডেটাটার প্যাকেট তৈরি হবে ডেটাগ্রাম ফরম্যাট অনুযায়ী একটা প্যাকেট তৈরি হবে, তারপর সেখানে অ্যাড্রেস বসানো হবে, সোর্সের অ্যাড্রেস বসানো হবে, ডেস্টিনেশনের অ্যাড্রেস বসানো হবে। এইগুলি হয়ে গেলে এরপরে তোমার প্যাকেটটা লিংকের উপর দিয়ে ট্রান্সফার করা। তার মানে প্যাকেট অন্য মেশিন থেকে এই পথে আসছে, ফিজিক্যাল লেয়ার হয়ে লিংক লেয়ার হয়ে এই সমস্ত ফাংশনালিটিস গুলি কমপ্লিট করার পরে আবার প্যাকেটটা লিংক লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ারে যাবে এবং কেবলের ভিতর দিয়ে নেক্সট যে নোড আছে তার কাছে চলে যাবে। এইভাবে করে প্যাকেট একটা রাউটারে আসবে এবং প্রসেসিং ফাংশনালিটিস গুলি কমপ্লিট করার পরে আবার নেক্সট রাউটারের কাছে চলে যাবে। এইভাবে চিঠি যেরকম এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিস, তারপরে আর এক পোস্ট অফিস, এরকম করে করে শেষ পর্যন্ত ডেস্টিনেশনে পৌঁছে যায়, ঠিক ওরকম ভাবে বা আমাদের ডেটা প্যাকেট গুলিও একটা ব্যক্তির কাছ থেকে জেনারেটেড হয়ে মেল ইউজার এজেন্ট অথবা যে কোনো অ্যাপ্লিকেশন এইচটিটিপি অ্যাপ্লিকেশন থেকে এসে একটা রাউটারে আসবে। এরপরে অনেকগুলি রাউটার ভিজিট করে করে তারপর একটা পর্যায়ে গিয়ে সে ডেস্টিনেশন রাউটারে গিয়ে পৌঁছে যাবে। আর একটা প্রোটোকল নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, সেটি হলো আইসিএমপি প্রোটোকল। আইসিএমপি হলো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। মিনস ইন্টারনেটে যে সমস্ত প্রোটোকলগুলি চলছে সেইগুলির ইরোর যদি হয়ে থাকে সেই ইরোর ডিটেক্ট করবে এবং ইরোর হ্যান্ডেল করবে। দ্যাট মিনস ম্যানেজমেন্ট ইনফরমেশন গুলি সে শেয়ার করবে এবং একটা রাউটার আর একটা রাউটারকে বিভিন্ন সিগন্যালিং ইনফরমেশন শেয়ার করে সে এই ম্যানেজমেন্ট অপারেশনাল প্রসেস সে কমপ্লিট করবে। এই হলো তার ইন্টারনেট নেটওয়ার্ক লেয়ার। এবং ইন্টারনেট নেটওয়ার্ক লেয়ারের এই 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 ম্যানেজমেন্ট ফাংশনালিটিস গুলি, রাউটিং ফাংশনালিটিস এবং ফরওয়ার্ডিং ফাংশনালিটিস গুলি মিলে ইন্টারনেটের এক কর্নার থেকে আর এক কর্নারে ডেটা পাঠানোর জন্য এই নেটওয়ার্ক লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি ট্রান্সপোর্ট লেয়ারে দেখেছো হোস্ট টু হোস্ট কমিউনিকেট করে, মাঝখানের ইন্টারনেটের ব্যাকবোনে কি হচ্ছে সে কোনো কিছু খেয়াল করে না। তুমি লিংক লেয়ারে দেখেছো একটা নোড থেকে নেক্সট নোডের ডেটা কিভাবে ট্রান্সফার হবে সেটা শুধু সে তার এখতিয়ারের ভিতরে আছে। ফিজিক্যাল লেয়ারে একটা নোডের মধ্যে ডিজিটাল ডেটা কিভাবে সিগনালে কনভার্ট হবে, সিগন্যাল কিভাবে আবার ডিজিটাল ডেটায় কনভার্ট হবে, এনকোডিং ডিকোডিং মাল্টিপ্লেক্সিং মেকানিজম সমূহ কিভাবে, সেই বিষয়ে সমূহ ফিজিক্যাল লেয়ার দেখে। তাহলে নেটওয়ার্ক লেয়ারই একমাত্র এন্টিটি যেখানে আমরা দেখলাম নেটওয়ার্ক ওয়াইড বড় পরিসরে নেটওয়ার্কের ম্যানেজমেন্ট, অপারেশনাল প্রসেস ইত্যাদি সমূহ সেগুলো মেনটেন করবে। তো এইভাবে করে সে হলো এই ম্যানেজমেন্ট ফাংশনালিটিস গুলি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আইপি ডেটাগ্রাম প্রথম আমরা আলোচনা করব। এই যে তুমি এখানে দেখেছো আইপি প্রোটোকলের ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আইপি ডেটাগ্রাম, তারপরে হলো অ্যাড্রেসিং, এরপরে হলো প্যাকেট হ্যান্ডলিং। আমরা প্রথমে ডেটাগ্রাম করবো, তারপরে অ্যাড্রেসিং, তারপর প্যাকেট হ্যান্ডলিং। আইপি ডেটাগ্রামের ফরম্যাট খেয়াল করে দেখো, 32 বিটের এরকম চাঙ্ক, যার মধ্যে প্রথমটা হলো ভার্সন, আইপি প্রোটোকলের ভার্সন কত সেটা ডিফাইন করবে। এখন চালু আছে দুইটা ভার্সন, একটা আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6। তো প্রথম যেটা হলো ভার্সন নাম্বার আইডেন্টিফাই, দ্বিতীয়টা হলো হেডার লেন্থ। হেডার লেন্থ মানে হলো এইখান থেকে শুরু করে
খেয়াল করে দেখো, এখানে 32 বিট মানে 4 বাইট, এই প্রথম রোতে 4 বাইট, তারপরে রোতে 4 বাইট, এইখানে হলো 4, এইখানে 4, এইখানে 4 12, এইখানে 4 16, এইখানে 4 20। এই 20 বাইট হলো ফিক্সড, কমন, মাস্ট, সকল জায়গায় থাকবে। আর যদি এই অপশনাল ফিল্ড ব্যবহার করা হয় তাহলে 20-এর জায়গায় কি 24 হবে, নাকি 28 হবে, নাকি 32 হবে, কত হবে সেটা নির্ভর করতেছে অপশনাল ফিল্ড কতটুকু ব্যবহার করা হবে, কিভাবে হবে। এই জন্য হেডারের লেন্থটা কত এইটা এইখানে দিয়ে দিতে হবে। তাছাড়া বোঝা যাবে না যে অ্যাকচুয়াল ডেটা কোথা থেকে শুরু হয়েছে। পেলোড, এখান থেকে এই পর্যন্ত হলো পেলোড বলি আমরা, মানে অ্যাকচুয়াল ডেটা, যে ডেটা আমরা ট্রান্সফার করব। এবং ইউডিপি বা টিসিপি সেগমেন্ট মূলত আসলে এইখানে থাকে। তো এইটা হেডারের লেন্থ কত বাইট, ইন বাইট, সেটা এখানে লেখা থাকে। এরপর হলো তোমার টাইপ অফ সার্ভিস, এটা হলো আইপি প্রোটোকলের ভার্সন, এটা হলো হেডারের লেন্থ ইন টার্মস অফ বাইট। টাইপ অফ সার্ভিস এইটা, আর এইটা হলো লেন্থ। লেন্থ হলো টোটাল ডেটাগ্রাম, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল লেন্থ কত সেটা বলে দিচ্ছে। দ্যাট মিনস এখান এটা এটা জানা থাকলে, টোটাল লেন্থ জানা থাকলে, আর হেডারের লেন্থ জানা থাকলে এই পেলোডে কত বাইট পাঠানো হয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এই এই লেন্থ মানে হলো টোটাল লেন্থ, একেবারে টোটাল ডেটাগ্রাম লেন্থ, সেটা দেওয়া হয়েছে। এরপরে 16 বিট আইডেন্টিফায়ার দেওয়া হয়েছে, এটা হলো এই পার্টিকুলার প্যাকেটের আইডেন্টিফায়ার। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই যে টোটাল লেন্থ, এখানে এটা দিয়ে আঁকানো হয়েছে ম্যাক্সিমাম লেন্থ 64 বাইটস, টিপিক্যালি 15 বাইটস অর লেস। এর চেয়ে বেশি আসলে পাঠানো হয় না, যদিও থিওরিটিক্যালি 64, বাট সাধারণত ইন্টারনেটের ইন্টারনেটের ক্ষেত্রে 1500 বাইট অর লেস সাইজের প্যাকেটই আসলে পাঠানো। এইখান থেকে দেখো, এই এই 16 বিটের আইডেন্টিফায়ার ব্যবহার করা হবে। টাইপ অফ সার্ভিস তো অলরেডি আমি বলে ফেলেছি। 16 বিটের আইডেন্টিফায়ার ব্যবহার করো প্যাকেটের লেন্থ বোঝানোর জন্য। ফ্ল্যাগ ব্যবহার করা হবে প্যাকেটটাকে ফ্র্যাগমেন্ট করা হয়েছে নাকি হয় নাই। ফ্র্যাগমেন্টেশনের ইস্যুটা একটু পরে পরের স্লাইডে আমরা আলোচনা করতেছি। এইটা হলো টাইম টু লিভ। টাইম টু লিভ হলো আসলে ম্যাক্সিমাম হোপে দেওয়া হয়, মানে একটা ডেটা প্যাকেট তুমি পাঠাইছো ইন্টারনেটে, সে ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, কোনো কারণে সে যদি এমন হয় যে একটা লুপের মধ্যে পথ ভুল করে একটা লুপের মধ্যে ঘুরতেছে, যে রাউটার নাম্বার এখান থেকে শুরু করলো, সে আসলে যাবে এই পর্যন্ত, এটা তার ডেস্টিনেশন, কিন্তু কোনো কারণে এখান থেকে যাওয়ার পরে সে বলতেছে যে এইটা দিয়ে আমি পাঠাইতে পারবো। সে বলতেছে আমার কাছে পাঠাও, আমি ডেস্টিনেশনে পাঠাইতে পারবো। এইভাবে করে আবার প্রথমটাতে চলে আসছে, সেরকম একটা লুপের মধ্যে ঘুরতেছে। এরকম কখনো রাউটিং এর ইররের কারণে এই ঘটনাটা ঘটতে পারে। একটু পরে আমরা এটা, এই ধরনের প্রবলেমও, একটু পরে না, আমরা চ্যাপ্টার 5 এই ধরনের একটা প্রবলেম আমরা দেখি। তো কোনো প্যাকেট যেন ইন্টারনেটে ইনফিনিট পিরিয়ডের জন্য ঘুরতে না পারে, একটা নির্দিষ্ট সময় পরে ওই প্যাকেটের লাইফ টাইম যেন শেষ হয়ে যায় এবং নেটওয়ার্ক থেকে ড্রপ হয়ে যায়, এটা সুনিশ্চিত করার জন্য এই মেকানিজমটা করা হয়েছে। সেটা কি? সেটা হলো আহ এই টাইম টু লিভ। এখান থেকে যখন ডেটা প্যাকেটটা পাঠানো হবে, তার টাইম টু লিভ লেটস সে 60। এখান থেকে ট্রাভেল হয়ে যখন এখানে হয়ে যাবে, ওইটা 1 কমে যাবে, 15। তারপরে এখানে গেলে ওটা 14 হয়ে যাবে। এখান থেকে এখানে গেলে ওটা 14 হয়ে যাবে। আবার এখান থেকে এখানে গেলে এটা 12 হয়ে যাবে। আবার এখান থেকে এখানে গেলে ওটা 13 হয়ে যাবে, সরি 11 হয়ে যাবে। এরপরে 10 হয়ে যাবে, এরপরে 9 হয়ে যাবে, এরপরে 8 হয়ে যাবে। এরকম করতে করতে একটা যেখানে গিয়ে 0 হয়ে যাবে সেখানে প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। যেখানে গিয়ে 0 হয়ে যাবে সেখানে প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। তাহলে এই টাইম টু লিভ, এটা আসলে টাইম মানে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন না। এই টাইম টু লিভ মানে নাম্বার অফ হোপ, যেটা পর্যন্ত সে আর ট্রাভেল করতে পারবে। এবং প্রতি হোপে ট্রাভেল করার পরে ওই কাউন্টারের ভ্যালু 1 করে কমে যাবে, এবং কমতে কমতে একটা পর্যায়ে 0 হয়ে গেলে ওটা ট্রান্সমিটার। আর 0 হওয়ার আগে
5 7 10 ভ্যালু থাকা অবস্থায় যদি সে পৌঁছে যায় ডেস্টিনেশনে, তাহলে তো ডেস্টিনেশনে সে পৌঁছেই গেল, তার আর ট্রাভেল করার আর কোনো সুযোগটাই প্রয়োজনও নেই। তো এই কারণে এই টাইম টু লিভ ফিল্ডটা এখানে রাখা হয়েছে। এরপরে আপার লেয়ার, মানে একটু আগে তুমি দেখেছো আপার লেয়ার প্রোটোকল, আপার লেয়ারে কি টিসিপি প্রোটোকল নাকি ইউডিপি প্রোটোকল, সেটা এখানে এই আপার লেয়ার ফিল্ডটা দিয়ে হলো স্পেসিফাই করে দিবে যে আপার লেয়ারে কোন প্রোটোকল চলতেছে, টিসিপি নাকি ইউডিপি, সেটা সে স্পেসিফাই করে বলে দিবে। এরপরে যেটা বলতেছিলাম, এই 16 বিট আইডেন্টিফায়ার মানে এই প্যাকেটের আইডি, এরপরে ফ্ল্যাগ বিট রাখবে যে ফ্র্যাগমেন্টেশন করা হয়েছে নাকি হয় নাই, আর ফ্র্যাগমেন্টের অফসেট রাখবে। একটু পরের স্লাইডেই আমি ফ্র্যাগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলির উপরে পূর্ণাঙ্গ প্রসেসটা বর্ণনা করতে যাচ্ছি। তখন এই 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 এটার যে ফাংশনালিটি সেটা আমি বর্ণনা করব। এখন যেটা জানো সেটা হলো একটা প্যাকেজকে রাস্তার মধ্যে আসলে একাধিক ভাগে ভাগ করা যায়, ফ্র্যাগমেন্ট তৈরি করা যায়, ছোট ছোট টুকরা করা যায়, এবং সেই টুকরা করা হয়েছে কি হয় নাই সেটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নির্দেশ করবে, এবং বাকিটা কিভাবে হবে সেটা আমরা পরে বলছি। আর এইটা হলো হেডার সেকশন। আগে যেরকম তুমি ইন্টারনেট সেকশন ব্যবহার করেছিলাম টুস কমপ্লিমেন্ট, ঠিক একইভাবে এই হেডার সেকশন এখানে ব্যবহার করা হয় যেন হেডারের মধ্যে কোনো এরর থাকবে সেটা আইডেন্টিফাই হয়ে যায়। পরের 4 বাইট 32 বিট, এটা হলো সোর্সের আইপি অ্যাড্রেস, তারপরের 32 বিট হলো ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস। অপশনাল ফিল্ড বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, এটা আসলে বিভিন্ন ধরনের স্পেশালিটি সার্ভিস বা প্রোটোকলের ফরম্যাট ইত্যাদি ব্যবহার করার জন্য বিশেষ কিছু নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে, বাট মোস্টলি এটা আসলে এভাবে ব্যবহার করা হয়। আর লাস্ট যেটা, এটা তো বুঝতে পারছো, অরিজিনাল যেটা ডেটা টিসিপি সেগমেন্ট বা ইউডিপি সেগমেন্ট, সেটা হলো এটার ভিতর দিয়ে ট্রান্সমিট হবে। তো প্রোটোকল ফরম্যাট সম্পর্কে খুব বিস্তারিত ধারণা রাখবে এবং প্রত্যেকটা ফিল্ডের ফাংশনালিটিস সম্পর্কে জানবা, সো দ্যাট এখানে কিভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে সোর্স টু ডেস্টিনেশনে সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং দ্যাট ইজ ফান্ডামেন্টাল ফর দি ইন্টারনেট কমিউনিকেশন। আর একটা বিষয় এখানে খেয়াল করে দেখো, সেটা হলো টিসিপির জন্য তোমার 20 বাইটের হেডার ছিল, দেখে আসছো, আবার আইপি লেয়ারে এসে তুমি দেখলা 20 বাইটের হেডার, তাহলে প্রত্যেক প্যাকেটের মধ্যে আমরা 40 বাইটের হেডার শুধু 2 লেয়ারে দেখতেছি। এছাড়া অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার আছে, লিঙ্ক লেয়ারের হেডার আছে, সবকিছু মিলায় হেডার কিন্তু প্রায় 60 to 80 বাইটস হেডারের প্রয়োজন হয়। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমি অরিজিনাল যে ডেটা পাঠাচ্ছি, যে ডেটা আমার আসলে সোর্সের থেকে ডেস্টিনেশনে যাবে, তার সে হেডারের লেন্থ নিশ্চয় অনেক ছোট হতে হবে। হেডারের লেন্থ অনেক ছোট হবে, ডেটার পরিমাণ অনেক বেশি হবে, তাহলে পরে এটার অর্থ আছে, এটা মিনিংফুল আছে। এখন ধরো একটা বাস যদি রাস্তায় নামায়, ওই বাসের যদি আহ, ধরো 5 টন আহ, আহ, পরিবহন করার ক্যাপাসিটি থাকে, তো তার মধ্যে 4 টনই যদি বাসের নিজের ওজন হয়, 4.5 টনই যদি বাসের নিজের ওজন হয়, তাহলে তো আসলে ওটাকে মিনিংফুল কিছু আহ, কাজে ব্যবহার করা যাবে না। এই জন্য যে প্যাকেট আমি পাঠাচ্ছি সেই প্যাকেটের যে ম্যানেজমেন্ট অপারেশনাল ওভারহেড যেটা, সেটা যত কম রাখা যায় তত ভালো, ছোট রাখতে হবে। বাট ম্যানেজমেন্ট এফিসিয়েন্টলি করার জন্য মিনিমাম যে তথ্যগুলি দরকার সেটিও আবার সেখানে থাকতে হবে। এখন তার সাথে ডেটা সাফিসিয়েন্ট পরিমাণ দিতে হবে যেন আহ ওই বডির চেয়ে লেস যেন বড় না হয়ে যায়, বা বডির চেয়ে লেস যেন সিগনিফিকেন্টলি বেশি সাইজের হয়ে না যায়। তো সেইটা এখানে ইনশিওর করার জন্য আসলে আমাদের দেখতে হবে যে কিভাবে করে আমরা এখানে এই পেলোডের যে ম্যানেজমেন্ট আছে সেটা আমরা আহ, দিতে পারি। তো এটি হলো তোমার আহ, একটা বিষয় যে এখানে আইপি ডেটাগ্রামের যে লেন্থ আছে সেটি আমাদের মেনটেন করতে হবে। তো আচ্ছা, ওই স্লাইড থেকে আসার আগে তোমাদের কাছে আমার জানতে চাওয়া
Do you have any question related to IP datagram format? নাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যে জিনিসটা থাকবে এরপরের ইয়েতে, সেটি হলো ফ্র্যাগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। এটা কেন দরকার হয়? কখনো কখনো যদি সোর্স থেকে অনেক বড় প্যাকেট পাঠানো হয়, কিন্তু নেটওয়ার্কের মাঝখানে কোনো একটা লিঙ্ক অনেক বেশি দুর্বল হওয়ার কারণে, লো ডেটা রেট হওয়ার কারণে সেই লিঙ্কের পক্ষে এত বড় ডেটা প্যাকেট পাঠানো সম্ভব না হয়, সেই ক্ষেত্রে হলো আমরা এই ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট দ্বারা নির্ভর করতে হবে যে লিঙ্কের ট্রাভেল টাইমের কি হবে। এই জন্য ডিফারেন্ট লিঙ্কের এমটিইউ সাইজের হলো ডিফারেন্ট। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো এই রাউটার থেকে, এই সোর্স থেকে একটা ডেটা প্যাকেট আসছে। ডেটা প্যাকেটের মধ্যে এই লাল অংশটুকু হলো অরিজিনাল ডেটা, আর এই নীল অংশটুকু হলো হেডার। কিন্তু এই পার্টিকুলার রাউটারের ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট যেটা, সেটা আসলে অনেক ছোট। এত বড় প্যাকেট সে এই রাউটার থেকে এই রাউটারে দিতে পারে না, কারণ এখানে তার যে লিঙ্ক স্পিড আছে, লিঙ্ক স্পিডটা আসলে অনেক অনেক কম। এজন্য তাকে কি করতে হয়েছে, এইটাকে ভেঙে তিনটা টুকরা করতে হয়েছে। এবং প্রত্যেকটারই প্রথমটারও হেডার লাগবে, দ্বিতীয়টারও হেডার লাগবে, তৃতীয়টারও হেডার লাগবে। এই হেডার যখন করবে, এই তিন টুকরা যখন হেডার করবে, তখন সে করবে কি, এই ফ্ল্যাগ ভ্যালুর ভ্যারিয়েবলটা 0 থেকে এখন 1 করে দিবে। নর্মাল যদি এই প্যাকেটটা যখন ট্রান্সমিট হয়েছে, এই প্যাকেটের মধ্যে ওই ফ্ল্যাগ ভ্যারিয়েবলের ভ্যালু ছিল হলো 0। কিন্তু এই যে ছোট ছোট প্যাকেট হলো, এইগুলিকে ওই ফ্ল্যাগ ভ্যারিয়েবলের ভ্যালু গুলি হবে হলো এখন কত, 1। যে এটা ফ্র্যাগমেন্টেড করা হয়েছে, এইটা দিয়ে পাঠাবে। এবং নেক্সট রাউটারে যাওয়ার পরে এই রাউটার আবার এই রাউটারের কাছে পাঠাবে। এই রাউটার যখন আলটিমেটলি এই 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 ডেস্টিনেশনে পাঠাবে, তখন এগুলিকে আবার একত্রিত করে ফেলবে। হেডার গুলি সবগুলি থেকে বাদ দিয়ে দিবে, একটা হেডার আর ডেটা গুলি সব এক জায়গায় করবে, করে সে তখন ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিবে। এইটাকে আমরা বলছি আইপি ফ্র্যাগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। রিঅ্যাসেম্বলি কাজটা হলো এইখানে হচ্ছে, আর ফ্র্যাগমেন্টেশনের কাজটা হলো এইখানে হচ্ছে। ফ্র্যাগমেন্টেশনের কাজটা হলো এইখানে হচ্ছে। তাহলে এই ফ্র্যাগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি, এটা অনেকটা, আমি একটা অ্যানালজি দেই। অ্যানালজিটা এরকম: ধরো একটা অনেক বড় রাস্তায় একটা ট্রাকে তুমি 5 টন মালামাল দিয়ে দিয়ে দিয়েছো। এখন এই রাস্তার মাঝখানে এখানে একটা ব্রিজ আছে, সাঁকো আছে। সেটা ওই রড, ইট, চুন, শুকরি এসব দিয়ে তৈরি করা না। লেটস সে খুবই দুর্বল কাঠের এবং অল্প কিছু বাঁশ বা লোহার এরকম কিছু পিলার টিলার দিয়ে এরকম তৈরি করা হয়েছে। তো সেইটার উপর দিয়ে এরকম 5 টন সাইজের একটা ট্রাক আসলে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রের জন্য ব্যবস্থাপনা কি হবে, এইটারে ভেঙে এখন ওই বস্তাগুলি আলাদা আলাদা ভাবে 5-6টা করে বস্তা একটা ঠেলা গাড়িতে করে নিয়ে ওই পাশে পার করে দিয়ে, তারপরে আর একটা গাড়িতে লোড করে দিয়ে তারপরে পাঠানো হবে। এইটা একটা যেরকম লোকাল ব্যবস্থাপনা হতে পারে, এইখানে সিচুয়েশনটা ঠিক এক্স্যাক্টলি তাই। এই ধরনের একটা ব্যবস্থাপনা এখানে করা হয়েছে, যেন আইপি ডেটাগ্রাম গুলি ফ্রাগমেন্ট করা সম্ভব হয়। এবং সেই ফ্রাগমেন্টেড ডেটাগুলি এরকম অনেকগুলি রাউটার ভিজিট করে 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 লাস্টে যখন ডেস্টিনেশন রাউটারে যাবে, সে যেন সেগুলিকে আবার সে রিঅ্যাসেম্বল করতে পারে এবং ইন্টেন্ডেড ডেটা ওই যে ডেস্টিনেশন যে কম্পিউটার ছিল, ডেস্টিনেশন যে মেশিন ছিল, সেই মেশিনের কাছে যেন সে পৌঁছায় দিতে পারে। তো আইপি ফ্র্যাগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। 4000 বাইটের একটা ডেটাগ্রাম পাঠানো হয়েছে একটা সোর্স থেকে, কিন্তু যদি কোনো একটা রাউটারে এসে দেখা যায় যে তার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট মাত্র 1500, তাহলে ওইটাকে ভাগ করতে হবে। ফ্ল্যাগ বিট প্রথমটাতে 0 ছিল, অফসেট 0 ছিল, কিন্তু যখনই এটাকে লার্জ থেকে ভাগ করা হলো, তখনই প্রথমটার লেন্থ এখন 4000 থেকে চলে আসছে 1500। আইডি আগে যা ছিল তাই দিবে, আইডেন্টিফায়ার তাই দিবে, কিন্তু ফ্ল্যাগ বিট আগে 0 করা ছিল, এখন কিন্তু 1 করে দিয়েছে।
প্রথমটার ক্ষেত্রে অফসেট 0ই হবে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে অফসেট হবে। অফসেট ক্যালকুলেশনের বুদ্ধি হলো এই এর মধ্যে কত বাইটের ডেটা আছে, 20 বাইটের হেডার বাদ দিলে 1480 বাইটের হেডার আছে। 1480-কে এখন ভাগ করতে হবে হলো 8। 8 দিয়ে ভাগ করলে 8 মানে হলো 8, নিচে 1 বাইট। এই 8 দিয়ে ভাগ করলে দেখো 185 আসে। 185 আসে। এই 185 হবে হলো তার অফসেট। এই নেক্সট অফসেট আবার যদি হয় 1500, তাহলে নেক্সট অফসেট হবে হলো 185, আর একটা 185 মানে 370। এইটাতে ফ্ল্যাগ বিট 1 হবে, এটাতে ফ্ল্যাগ বিট 1 হবে, কিন্তু লাস্টেরটাতে এসে ফ্ল্যাগ বিট 0 হয়ে যাবে, কারণ এর পরে আর ফ্র্যাগমেন্টেশন নাই। 3টা ভাগে ভাগ করলেই এই ক্ষেত্রে যেটা ট্রান্সমিট করা যাচ্ছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এই জন্য এই লাস্টের ক্ষেত্রে ফ্ল্যাগ বিটটা 0 হয়ে যাবে। এই হলো তোমার আইপি ফ্র্যাগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। খুবই সহজ কনসেপ্ট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কাজে লাগে। এবং দ্বিতীয় ক্ষেত্রেও দেখো 1480, এটার ক্ষেত্রে আসলে 185 এবং তার সাথে আরো 185 যুক্ত করে তৈরি হলো তোমার হলো এইটা। আচ্ছা, এইখানে দেখো আইপি অ্যাড্রেস। এখন আমরা যুক্তেছি লোকাল ল্যানের আইপি অ্যাড্রেসিং কিভাবে করবো। এটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 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 খুব ভালোভাবে শিখবা। দেখো, এখানে রাউটার একটা, এবং এইটা একটা ল্যান সেগমেন্ট, এটা আর একটা ল্যান সেগমেন্ট, এটা আর একটা ল্যান সেগমেন্ট। কিভাবে পার্থক্য করলাম দেখো, এইখানেরটার যেগুলির আইপি অ্যাড্রেস আছে, তোমরা দেখো তো এই আইপি অ্যাড্রেস গুলি আর এই আইপি অ্যাড্রেস গুলির স্ট্রাকচার আলাদা। একইভাবে এইখানকার যে আইপি অ্যাড্রেস গুলি আছে সেগুলির স্ট্রাকচার আলাদা। এটা একটা ল্যান, এটা আর একটা ল্যান, এটা আর একটা ল্যান। বাম পাশ থেকে শুরু করি। এখানে দেখো 223.1.1.1, এটা হলো লাস্ট একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। এইটা কিসের অ্যাড্রেস? এটা হলো রাউটারের ইন্টারফেসের অ্যাড্রেস, রাউটারের পোর্ট। রাউটারের যতগুলি পোর্ট থাকবে প্রত্যেকটা পোর্টে একটা করে আইপি অ্যাড্রেস কনফিগারেশন থাকবে, সো দ্যাট ওই পোর্টে রাউটারকে ডেটা পাঠাইতে পারে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে। এই ল্যান থেকে একটা সুইচ থাকবে, সুইচের মাধ্যমে অনেকগুলি মেশিন থাকবে, সেই মেশিনগুলি থেকে সুইচটার অপর প্রান্ত চলে যাবে রাউটারের একটা পোর্টে, সেইটা দিয়ে কমিউনিকেটেড হবে। তাহলে দেখো, এই প্রথম 3টা যে পেয়ার নাম্বার আইপি অ্যাড্রেসে 223.1.1, এগুলি সবই হলো সেম। এখানেও তাই, .1.1, এখানেও তাই, .1.1, এখানেও তাই, .1.1। তার মানে প্রথম 3টা ডিজিটাল নাম্বার, প্রথম 3টা ডেসিমেল নাম্বার, এটা হলো এই ক্ষেত্রে সেম, এজন্য এরা একই লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আছে। এই ক্ষেত্রে দেখো, এই 3 নাম্বার ডেসিমেল নাম্বারটা ডিফারেন্ট হয়ে গেছে, 2.1, 2.9, 2.2, এরকম। তার মানে এরা আর একটা নেটওয়ার্ক। আর এইখানে দেখো লাস্টেরটা এখানে কত হয়েছে, 3, এটাও 3, এটাও 3, এইটা আর একটা নেটওয়ার্ক। দ্যাট মিনস এই থার্ড বিট, এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এই থার্ড ডেসিমেল নাম্বারটা আসলে আইডেন্টিফাই করে দিচ্ছে এটা কোন ল্যানের অন্তর্ভুক্ত। এভাবে 3টা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে একটা থেকে যদি আর একটাতে ডেটা পাঠাতে চায়, তাহলে মাঝখানে রাউটার লাগবে, এবং এই রাউটার ডিটারমাইন করবে কোন নেটওয়ার্ক থেকে আসছে ডেটা, এই তারপর যাবে কোন নেটওয়ার্কে, সেই অনুযায়ী সে ডেটা আইদার এই পথে ফরওয়ার্ড করবে অথবা এই পথে ফরওয়ার্ড। এবং এই যে রিপ্রেজেন্টেশন দেখতেছো 223.1.1. সামথিং,
এক্স লিখে দিলাম। এইটাকে ডটেড ডেসিমাল নোটেশন বলে। এটা আসলে 32 বিট আইডেন্টিফায়ার, তার মানে এইটা 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট। এভাবে ইন্টারফেসে তোমার রাউটার কানেকশন থাকবে। টিপিক্যালি হ্যাভ মাল্টিপল ইন্টারফেস, রাউটারের অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছ। এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা 3টা দেখতে পাচ্ছি, এবং এইভাবে করে কানেকশন তারা থাকবে। এবং প্রত্যেকটা ইন্টারফেসের সাথে আইপি অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড থাকবে, এবং ডটেড ডেসিমাল নোটেশন। ডটেড ডেসিমাল নোটেশন হলো এই যে দেখো 223, মানে এর একটা বাইনারি ইকুইভ্যালেন্ট আছে, সেইটা 8 বিটের। ওয়ান ওয়ান এর বাইনারি ইকুইভ্যালেন্ট খুব সহজ, 7টা ওয়ান, তারপরে 7টা জিরো, তারপরে ওয়ান। এরপরে এই ওয়ান এর বাইনারি ইকুইভ্যালেন্ট, এই ওয়ান এর বাইনারি ইকুইভ্যালেন্ট। এগুলিকে বাইনারির যে ইকুইভ্যালেন্ট নাম্বার আছে সেগুলি যদি আমরা ডেসিমেলে কনভার্ট করে মাঝখানে একটা একটা করে ডট দিয়ে দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে বলা হবে ডটেড ডেসিমেল নোটেশন। এবং খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এই 8 বিট দিয়ে সর্বনিম্ন সংখ্যা যেটাকে রিপ্রেজেন্ট করা যায় সেটা হলো ডেসিমাল নাম্বার কত, 0। আর সর্বোচ্চ যেটা প্রকাশ করা যাবে সেটা হলো কত, 200 কথা বলো, 255। এটার জন্য ওয়ান, এটার জন্য টু, ওয়ান আর টু কত, 1+2, তারপরে প্লাস, এটার জন্য কত, 4, তারপরে প্লাস, এটার জন্য কত বলো, 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, প্লাস এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, 60, প্লাস প্লাস এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 32, যোগ এটার জন্য কত, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 64, প্লাস লাস্টেরটার জন্য কত, 12, 128। তাহলে দেখো এখন 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 8 15, 15 আর 16 31, 31 আর 32 মিলে হলো 63, 63 আর 64 মিলে হলো 127, 127 আর 128 হলো 255, 127 আর 128 দুইটা মিলে হলো 255। তাহলে এইটা সর্বোচ্চ হতে পারে 255, সবগুলি যদি ওয়ান হয়। আর সবগুলি যদি জিরো হয় তাহলে হবে হলো 0। তাহলে এই নাম্বারটা 0 থেকে 255-র মধ্যে হইতে হবে। এরকম বিভিন্ন নাম্বার মিলে এটাকে বলি আমরা হলো ডটেড ডেসিমাল নোটেশন। এটি ব্যবহার করা হবে ইন্টারনেটের এই এই আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্টের জন্য। এখন তুমি খেয়াল করে দেখো যে ইন্টারনেটের যে এই যে আইপি অ্যাসাইনমেন্ট এখানে হলো, সেই অ্যাকচুয়াল কানেকশন আসলে আমাদের কিভাবে হবে। ওয়ার্ড কানেকশন হতে পারে, ওয়্যারলেস কানেকশন হতে পারে, ওয়াইফাই, এই যে দেখো এখানে এখানে ওয়াইফাই রাউটারের সাথে আমরা কানেক্টেড থাকতে পারি। এরপরে ওই ওয়াইফাই রাউটারটা হলো আমাদের অরিজিনাল যেটা ওয়্যার্ড রাউটার আছে সেটার সাথে কানেক্টেড থাকতে পারে। সো ইন্টারফেস আমরা বিভিন্ন রকম ভাবে হতে পারি। তাহলে বাইনারি নোটেশন আমরা দেখলাম 32 বিট, এবং সেই 32 বিটের যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন থাকবে তার যে বাইনারি কারেসপন্ডিং ইকুইভ্যালেন্ট, সরি ডেসিমাল কারেসপন্ডিং ইকুইভ্যালেন্ট থাকবে, ওইগুলিকে যদি আমরা এক্স ডট ওয়াই ডট অথবা w.x.y.z এইভাবে যদি আমরা প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলতেছি হলো ডটেড ডেসিমাল নোটেশন। যেরকম একটা এরকম 128.11.3.31, 128.11.3.31 এভাবে করা যায়। হেক্সাডেসিমাল নোটেশন সাধারণত ব্যবহার করা হয় না, এটা IPv6 এ ব্যবহার করা হয়, এটা আমরা পরবর্তীতে দেখব। তো এই ধরনের ডেসিমাল নোটেশন ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এইখানে দেখো, এই দেখো বাইনারি নোটেশন, এই যে ওয়ান অল জিরোজ ইকুইভ্যালেন্ট কত, 128।
তারপরে 001 1011 1011 মানে আমরা জানি এটা 11, এটা 11। 011 আমরা জানি 3। আর অল ওয়ান্স কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত। এটা হলো 1, এটা 2 3, 3 আর 4 7, 7 আর 8 15, 15 আর 16 হলো 31। তাহলে এটা হলো 31 হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা আইপি অ্যাড্রেসিংটা দিতে পারি। এখন তোমরা একটু কথা বলো যে আইপি অ্যাড্রেসিংটা আমরা তৈরি করতে পারবো কিনা। যেরকম এইটার ইকুইভ্যালেন্ট কি? এটার ইকুইভ্যালেন্ট দেখো, যে এটার ইকুইভ্যালেন্ট হলো 75, এটার ইকুইভ্যালেন্ট কত? 90, এটার ইকুইভ্যালেন্ট কত? 1D, এটার ইকুইভ্যালেন্ট কত? EA। এটা কিভাবে করলাম আমরা? এটা করলাম হলো হেক্সাডেসিমাল নোটেশন। হেক্সাডেসিমাল নোটেশন এভাবেও করা যেতে পারে, বাট এটা সাধারণত আমরা ব্যবহার করি না। ইটস নট পপুলার ওয়ান, ইটস নট পপুলার ওয়ান। পপুলারটা কোনটা? ডটেড ডেসিমাল নোটেশন গুলো পপুলার। এখন বলো তো, এ নাম্বারে যেটা আছে এটা কি এখানে কোনো ইরর আছে? আইপি অ্যাড্রেস প্রকাশে কোনো ইরর আছে এ নাম্বারে? কথা বলতে হবে। স্যার 045 লেখার প্রয়োজন ছিল কি স্যার? এখানে তো শুধুমাত্র হ্যাঁ, 4। 045, হ্যাঁ 045 এইভাবে লেখা যাবে না। লিডিং কোনো জিরো দেওয়া যাবে না। দ্বিতীয়টাতে কোনো ভুল আছে? জি স্যার, ওইখানে স্যার 5টা ডটেড ডেসিমাল হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটাও ভুল আছে, রাইট। কে বললা এটা? স্যার হাসানুল হক শাকিল। আহসানুল হক শাকিল, ভেরি ভেরি গুড। এখানে 4টার বেশি হতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে, কাজেই এটা ভ্যালিড অ্যাড্রেস। তৃতীয়টাতে কোনো ভুল আছে? জি স্যার, এখানেও বলেছে স্যার, এখানে স্যার 255 পর্যন্ত হইতে পারবে হাইয়েস্ট। সর্বোচ্চ 255 পর্যন্ত হতে পারবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 301 রয়ে গেছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল না। এখানে কোনো ভুল আছে ডি নাম্বারে? স্যার ডটেড ডেসিমাল হিসেবে স্যার রিপ্রেজেন্ট করলে স্যার এখানে বাইনারি এবং ডেসিমাল মিক্সড হয়ে গেছে, এই জন্য স্যার। রাইট, ডেসিমাল দিয়ে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে আবার বাইনারি দিয়ে ফেলছে। যে কোনো এক পদ্ধতি দিলেন। বাইনারি হলে সবই বাইনারি দিতে হবে, বাইনারি হলে সবই বাইনারি দিতে হবে। আর যদি ডেসিমাল দিই তাহলে সবই শুধু ডেসিমাল দিতে হবে। কখনো বাইনারি দিলাম কখনো ডেসিমাল দিলাম ওইটা করা যাবে না। কখনো বাইনারি দিলাম কখনো ডেসিমাল দিলাম সেটা করা যাবে না। ঠিক আছে, এই যে সলিউশন এখানে সব বলে দেয়। মিক্সচার অফ বাইনারি নোটেশন এন্ড ডটেড ডেসিমাল নোটেশন ইজ নট অ্যালাউড। এইবার দেখো, আইপি অ্যাড্রেসের দুই ধরনের অ্যাড্রেসিং মেকানিজম আছে। একটা হলো ক্লাস ফুল অ্যাড্রেস, আর একটা হলো ক্লাস লেস অ্যাড্রেস। প্রথম দিকে ব্যবহার করা হতো ক্লাস ফুল অ্যাড্রেস, 90 দশকের পর থেকে ক্লাস লেস অ্যাড্রেস এসেছে। তবে এখনো ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে ক্লাস ফুল অ্যাড্রেস ব্যবহার করা হয়, বাট মোস্টলি এখন আসলে ক্লাসলেস অ্যাড্রেস ব্যবহার করা হয়, এই জন্য পুরোটাই আমরা শিখি। ক্লাসফুল অ্যাড্রেস আছে 5 রকমের: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। দেখেই তোমরা বুঝতে পারছো ক্লাস এর প্রথম বিটটা হলো 0। এগুলি সব 0 যদি হয় তাহলে এটা খালি ডেসিমালে কি হবে? 0.0.0.0.0, এইটা দিয়ে হলো শুরু হবে। শেষ হবে কোথায়? 10 অল জিরোজ এর আগ পর্যন্ত। তার মানে কি বলতো? 10 আগ পর্যন্ত মানে কি? 10 আগে কত ছিল? আগের নাম্বারটা কত হবে? 01 দিয়ে তারপরে হলো সবগুলি হলো 1। তার মানে হলো 01 মানে কি? 128। 128 ডট, এটা 128, না 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 না, কত হবে? ওইগুলি যদি হয়, সবগুলি যদি 1 হয়, তাহলে ওইটা হবে 127, রাইট। 127.255 .255 .255 হবে। আবারও 255, আবারও 255।
এই পর্যন্ত চলে যাবে তাহলে ক্লাস এর মধ্যে। আর বির মধ্যে শুরু হচ্ছে কত, 10 পরে অল জিরোস। 10 অল জিরোস মানে আসলে এটা শুরু হবে হলো 128.0.0.0 এইটা দিয়ে শুরু হবে। শেষ হবে কোথায়? 110-র আগের নাম্বার কতটা হবে বলতো? 110-র আগের নাম্বারটা কত হবে? 110-র আগের নাম্বার কত হবে? 101 হবে, তাই না? 101 হবে। তার মানে এইটা হলো 64, আর হলো এইটা হলো 128। 191, 64 আর 128 কত? 191, 190। 64 আর 128 হলো স্যার, 2। 190 সাথে 32 যোগ করলে কত? স্যার 92 এবং 3, 192 সাথে 32 যোগ করলে কত? 224। 224 এর সাথে 16 যোগ করলে 240। 240-এর সাথে 8 যোগ করলে 248। তার সাথে আহ, আহ, যোগ করলে কত হবে? স্যার 4 52 যোগ করলে 52। আর আর হলো 2 যোগ করলে 54, 1 যোগ করলে হলো কত? 255। ঠিক আছে। জি স্যার। তাহলে এই অংশটা তোমাকে এখন নিতে হবে। তাহলে 255 থেকে এখন বাদ দিয়ে দেওয়া হলো 64। 64টা তো আসলে এইটা, এইটা হলো 64। এখানে তো শূন্য আছে, এটা হিসাব করা যাবে না। 255 থেকে 64 বাদ দিলে কত হয় সেটাই হবে এটার অ্যান্সার। মানে হলো 128 আর 32 এইভাবে যাবে। তার মানে হলো 64 এখান থেকে বাদ দিতে হবে। 64 বাদ দিলে 1, এখানে 6 কয় 15, 9 15 হয় থাকে 1। স্যার 191 স্যার। 191 পর্যন্ত যাবে। গুড। 191.255255 এই পর্যন্ত তাহলে চলে গেল হলো তোমার কি ক্লাস বি। ঠিক আছে। একইভাবে ক্লাস সি কত থেকে শুরু হবে? 192 দিয়ে শুরু হবে। ক্লাস সি 192.0.0.0 এটা দিয়ে শুরু হবে। শেষ হবে কোথায় দেখো তো? এইটার আগ পর্যন্ত, এই 1110, 111। ওকে। আচ্ছা, তাহলে তুমি এখানে দেখো এইটার আগের নাম্বারটা কত বলো তো? 1110-র আগের নাম্বারটা কত বলো তো? 1101, তাই না? ঠিক আছে। 1101। তাহলে এখন তুমি বাদ দিবা কত? এখন তুমি বাদ দিবা হলো এই 255 থেকে বাদ দিবা হলো 32। 255 থেকে 32 বাদ দাও। স্যার 223। কত? 223। তাহলে 223 এখান থেকে শুরু হয়ে যাবে হলো কত? 223.255.255.255 পর্যন্ত যাবে হলো ক্লাস। এইভাবে করে ক্লাস ডি, ক্লাস বির রেঞ্জ তোমরা বের করতে পারবা। তাহলে প্রত্যেকটার দেখো শুরু কোথায়, শেষ কোথায় সেটা বলে দিয়েছে। এইগুলিকে বলি হলো ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং মেকানিজম, এবং লিখতে হবে কিভাবে? ডটেড ডেসিমাল নোটেশন দিয়ে। পরীক্ষায় কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিতে পারি একটা অ্যাড্রেস লিখে, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই ক্লাসের শুরুর অ্যাড্রেস কত, শেষের অ্যাড্রেস কত। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো, আচ্ছা ওই জায়গায় আমি যাচ্ছি, তার আগে এইটা আগে আলাপ করে নিই। বলো তো এইটার এইটার ক্লাস কত? প্রথমটা 1A, এটার কি ক্লাস? কথা বলো।
স্যার ক্লাস হ্যাঁ, একটু আগে তো শিখে আসলাম 110 110 কি ক্লাস সি 110 দিয়ে শুরু, তারপর 001 যাই থাকুক না কেন এখানে এটা ক্লাস সির মধ্যে চলে যাবে। এটা কোন ক্লাস? তারপর এটা কোন ক্লাস? স্যার ক্লাস বি। ক্লাস বি। দিস এক্সেলেন্ট 10 মনে আছে? আরে এটা হলো ক্লাস বি। গুড। হাউ মেনি ক্লাস বি অ্যাড্রেসেস আর দেয়ার অল টুগেদার? ক্লাস বি তে কতগুলি অ্যাড্রেস দেওয়া সম্ভব বলো তো? how many class B address are there? হুম, বলো। হ্যাঁ, 2 to the power 30 মাইনাস কত? 2। 2 to the power 30 মাইনাস 2 মনে থাকবে? জি কিভাবে স্যার। আসতো? প্রথম 2 বিট তো ফিক্সড, এখানে কত বিটকে আমি ভ্যারি করতে পারি? 30 বিটকে ভ্যারি করতে পারি, তাই না? 30টা বিটকে বিভিন্ন রকম ভাবে আমি সাজাতে পারি, কারণ এই দুইটা তো ফিক্সড। বাকি 30টা বিটকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? 2 টু দি পাওয়ার 30, এবং সেখান থেকে আসবে হলো তোমার -2। -2 কেন সেটা একটু পরে আমি আলোচনা করতেছি। তারপরে দেখো একইভাবে এই ক্ষেত্রে কি হবে, এক একটা ক্লাস সি সাধারণত যেটা করা হয়, ক্লাস এর জন্য এই প্রথম 8 বিটকে ব্যবহার করা হয় হলো নেটওয়ার্ক পার্ট। একটা একটা আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হলো নেট পার্ট আর একটা হলো হোস্ট পার্ট। ঠিক আছে, একটা হলো নেট পার্ট, একটা হলো হোস্ট পার্ট। তো ক্লাস এর ক্ষেত্রে প্রথম 8 বিট নেটওয়ার্ক পার্ট আর বাকি 24 বিট হলো হোস্ট পার্ট। ক্লাস বির ক্ষেত্রে প্রথম 16 বিট হলো নেটওয়ার্ক পার্ট আর শেষ 16 বিট হলো হোস্ট পার্ট। ক্লাস সির ক্ষেত্রে প্রথম 24 বিটই হলো নেটওয়ার্ক পার্ট আর লাস্ট 8 বিট হলো হোস্ট পার্ট। মানে অনেকগুলি ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করা সম্ভব ক্লাস সি তে, কিন্তু প্রতিটা ক্লাস সি নেটওয়ার্কে 8টা করে বিট আছে, মানে হলো 255টা করে মেশিনকে কানেক্ট করা সম্ভব। তার মধ্যে আসলে দুইটা বাদ যাবে, কারণ হলো কি, 2 টু দি পাওয়ার অল জিরোজ যদি আমি ধরি, তাহলে সেখান থেকে অল ওয়ান্স যদি আমি হিসাব করি 8 বিটের, তাহলে সেটাতে আসলে কি করা যাবে, সেটাতে যেটা করা যাবে সেটা হলো 0 থেকে শুরু করে 255 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যাবে। দ্যাট মিনস মোট হলো 256টা। তো 256টার মধ্যে প্রথমটা ব্যবহার করা হবে নেটওয়ার্কের আইডি হিসাবে, .0 যেটা প্রথমটা, ওটা হলো নেট আইডি হিসেবে ব্যবহৃত হবে। আর এই লাস্টেরটা হলো ব্রডকাস্ট আইডি হিসেবে ব্যবহৃত হবে, .255। .255 এটা কি হিসাবে ব্যবহৃত হবে? .255 হলো ব্রডকাস্ট আইডি হিসাবে ব্যবহৃত হবে। এই জন্য এখানে যেটা করা হয় সেটা হলো তোমার এখানে ব্রডকাস্ট আইডি হিসাবে ব্যবহৃত হবে লাস্টের ওই পার্টটা। এই জন্য ওটাকে আমরা সাধারণত হোস্টকে আইডেন্টিফাই করার জন্য ওই আইপি অ্যাড্রেসটা আমরা ব্যবহার করি না। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কের সাবনেটওয়ার্ক শব্দটা উচ্চারণ করি, প্রত্যেকটা সাবনেটওয়ার্কের দুইটা অ্যাড্রেস ব্যবহৃত হবে স্পেশাল পারপাস। একটা হলো কি, একটা হলো নেটওয়ার্কের আইডির জন্য ওই প্রথমটা, আর লাস্টেরটা ব্যবহৃত হবে হলো ব্রডকাস্ট আইডি হিসাবে। এই জন্য দুইটা বাদ যাবে। তাহলে ক্লাস এ তে আমরা দেখলাম
নেটওয়ার্কের সংখ্যা কম হবে, 8 বিট ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রতিটা নেটওয়ার্কে অনেক হোস্ট দেওয়া যাবে। এক একটা নেটওয়ার্কে 2^24 - 2, 24 বিট যেহেতু আছে, 2^24 - 2 করে এতগুলি হোস্ট দেওয়া সম্ভব। ক্লাস বি তে 2^16 - 2 করে করে এক একটা ক্লাস বি নেটওয়ার্কে 2^16 - 2 সংখ্যক হোস্ট দেওয়া সম্ভব। এরকম প্রচুর পরিমাণ হোস্ট আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, 3 নাম্বার বলতেছে, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ক্লাস বি অ্যাড্রেসেস? অ্যান্সার দিস বাই গিভিং দ্য ফার্স্ট এন্ড লাস্ট ক্লাস বি অ্যাড্রেসেস ইন ডটেড ডেসিমাল নোটেশন। এটা তো অলরেডি আমরা একটু আগে আলোচনা করে ফেলছি। এটা হলো ক্লাস সি, এটা হলো ক্লাস বি। একটু আগে আমরা দেখলাম 2^30 অ্যাড্রেসেস এটা করতে পারবো, দুইটা বাদ যাবে। আর এইখানে ডটেড ডেসিমাল নোটেশন হবে হলো এই একটু আগে এটা আমরা করছি 191.255.255.25। একটু আগে আমরা এটা ক্যালকুলেট, এই যে 191.255.255.255 বা শুরুটা কত 128.0.0. একটু আগে এই কাজটা আমরা করেছি। শুরুটা হলো এইটা, শেষটা হলো এইটা। এইভাবে করে যে কোনো ক্লাসের ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। আমি বারবার তোমাদেরকে বলছি, এই বিষয়গুলি তোমরা এখানে ক্লাসে শিখলা, প্র্যাকটিস করলা, মনে হচ্ছে যেন খুব সহজ, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, পরীক্ষার হলে যখন আমি করতে দিব তখন কিন্তু এগুলি তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। এজন্য তোমাদের যেটা করতে হবে সেটি হলো খাতা কলমে প্র্যাকটিস করবা, গ্রুপ ওয়ার্ক করবা, নিজেদের মধ্যে প্রবলেম গুলিকে নিয়ে এটা সলভ। তো আগে আমি যে কাজটা কথাগুলি বলতেছিলাম, একটা আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট, একটা হলো নেটওয়ার্ক পার্ট, একটা হলো হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টে হলো নেটওয়ার্ককে আইডেন্টিফাই করবে, হোস্ট পার্টকে ইন্ডিভিজুয়াল মেশিন বা রাউটার সার্ভার সেগুলিকে সে আইডেন্টিফাই করবে। আর পুরো নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য নেটওয়ার্কের একটা অ্যাড্রেস লাগবে, সেটা হলো নেট আইডি। আর ওর ভিতরের একটা মেশিনকে আইডেন্টিফাই করার জন্য বা একটা রাউটারকে আইডেন্টিফাই করার জন্য যেটা লাগবে সেটাকে বলি আমরা হলো হোস্ট আইডি। এই যে দেখো, ক্লাসের ক্ষেত্রে 0 থেকে 127 এইগুলি হলো তোমার নেটওয়ার্ক আইডি। 128 থেকে 191, 192 থেকে 230, 224 থেকে 239, 240 থেকে 255। এই ফার্স্ট ফাইন্ডিং দ্য ক্লাস ইন ডেসিমাল নোটেশন সেগুলি তোমরা রিপ্রেজেন্ট করো। এবং একটু আগে আমি যে কথাগুলি বলতেছিলাম, যে ক্লাসের ক্ষেত্রে প্রথম 8 বিট নেটওয়ার্ক আইডি, ক্লাস বির ক্ষেত্রে প্রথম 16 বিট নেটওয়ার্ক আইডি, ক্লাস সির ক্ষেত্রে সির ক্ষেত্রে প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি, আর ক্লাস ডি আর ক্লাস সি হলো এগুলি ফিউচার রিজার্ভ করে রাখা হয়েছে এবং মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। মূলত প্র্যাকটিক্যালি আমরা এই ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি ক্লাস ফুল অ্যাড্রেসই আসলে আমরা ব্যবহার করতে দেখি এবং এগুলির প্র্যাকটিক্যাল ইউজেস আছে। এইখানে দেখো হোস্ট আইডি গুলি কিভাবে করা হয়েছে, নেটওয়ার্ক আইডি গুলি কিভাবে বসানো হয়েছে। Class A is divided into 128 blocks. Each block has a different network ID. First block 0.0.0 থেকে 0.all255 নেটওয়ার্ক আইডি কত 0। সেকেন্ড ব্লক, এইটাকে তুমি 1 করে দাও, 1.0.0.0 থেকে 1.255.255 নেটওয়ার্ক আইডি কত 1। তাহলে এইটা দিয়ে তুমি আইডেন্টিফাই করলা। এরপরটা কত 2, তারপরটা 3, তারপরটা 4, এভাবে করে করে কত পর্যন্ত যেতে পারবো ক্লাসের ক্ষেত্রে 127 পর্যন্ত আমি যেতে পারবো, কারণ এরপরেরটা 128 যেটা সেটা থেকে শুরু হয়ে গেছে আবার ক্লাস। এইভাবে করে আমি আইডেন্টিফাই করতে পারবো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে যে কিভাবে আমি শেষ পর্যন্ত বিভিন্ন আইপি অ্যাড্রেস গুলি প্রোভাইড করতে পারি। ক্লাস এর ব্লক গুলি সম্পর্কে এখানে সুন্দর ধারণা দিছে। দেখো 73 তো ক্লাস এ তে পড়বে, 127 পর্যন্ত সবই ক্লাস এ তে পড়বে। প্রথমটা নেট আইডি 0, এইটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, অল 255.255 মানে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এইটা হলো তোমার হলো নেটওয়ার্কের অ্যাড্রেস, এইটা হলো তোমার ব্রডকাস্ট অ্যাড্রেস, আর মাঝখানে যতগুলি আছে এইগুলি তুমি বিভিন্ন
রাউটারকে, তোমার নিজস্ব মেশিনকে, সার্ভারকে, এই সমস্ত জায়গায় তুমি তার আইপি অ্যাড্রেস বসাইতে পারবে। এগুলি ব্যবহার তুমি প্রথমটাও ব্যবহার করতে পারবা না, লাস্টেরটাও ব্যবহার করতে পারবা না। প্রথমটা ব্যবহৃত হবে নেটওয়ার্কের আইডির জন্য, লাস্টেরটা ব্যবহৃত হবে ব্রডকাস্ট আইডি। ব্রডকাস্ট আইডি বলতে কি বুঝো? এই নেটওয়ার্কে যত ইউজার আছে একসাথে যদি আমি সবার কাছে একটা মেসেজ পাঠাইতে চাই, তখন আমি ডেস্টিনেশন অ্যাড্রেস বসাই দিব এইটা, তাহলে ওই মেসেজটা সবার কাছে চলে যাবে। যেরকম আমাদের নেটওয়ার্কে বেজ স্টেশন প্রায়ই তার আন্ডারে যতগুলি মোবাইল স্টেশন আছে সবাইকে একটা মেসেজ পাঠায় দেয়, একবারে পাঠায় দেয় ব্রডকাস্ট আইডি। মাঝে মাঝে আমাদের কাছে বিভিন্ন ধরনের মেসেজ আসে, ওই মেসেজগুলি ব্রডকাস্ট আইডির মাধ্যমে আসলে আমাদের কাছে একটা একটা সেন্ডিং বাটনে ক্লিক করে তাতেই সব আমাদের কাছে এরকম চলে আসে। এইভাবে করে ইজি ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন আসলে সম্ভব। আর ক্লাস বি তে যদি বলো, এই দেখো 180, এটা তো 191 পর্যন্ত, 128 থেকে শুরু করে 191 পর্যন্ত তোমার হলো ক্লাস বির মধ্যে পড়বে। এই যে এইটা পড়বে, এইটা পড়বে, 191 পর্যন্ত পড়তে থাকে। এবং এইখানে হলো লাস্ট চ্যাপ্টার হলো নেটওয়ার্ক আইডি, এইটা ব্রডকাস্ট আইডি হলো। এরকম মাঝখানে অসংখ্য এরকম নেটওয়ার্ক থাকতে পারে। একইভাবে ক্লাস সিটটা দেখানো হয়েছে 200, হ্যাঁ 200 তো হবে, 192 দিয়েও শুরু হবে, সেদিন করা যাবে। আচ্ছা, এখন এই যে শিখলা যে এবিসি এগুলি আসলে ইউনিকাস্ট অ্যাড্রেসিং মেকানিজম ব্যবহার করে, ক্লাস ডি মাল্টিকাস্ট ব্যবহার করে, আর ক্লাস সি স্পেশাল পারপাস ভবিষ্যতের জন্য রাখা হয়েছে। এখনো এগুলি আসলে এভাবে ব্যবহার করা হয় না। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট ব্লক মেনটেন করে, এবং এক একটা নেটওয়ার্কের মধ্যে কতগুলি অ্যাড্রেস থাকবে সেটা সে আইডেন্টিফাই করে, এবং তার উপরে ভিত্তি করে মূলত নির্ধারিত হয় যে এখানে মোট কতগুলি অ্যাড্রেসিং থাকবে। আগামী দিন আমি এই এই ক্লাসলেস অ্যাড্রেসিং সম্পর্কে আগামী দিন আলোচনা করব। আজকে এ পর্যন্তই। 43 নম্বর স্লাইড থেকে আগামী দিন আলোচনা করব। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই সম্পর্কিত যে থিওরি আছে সেটা বই থেকে পড়ে আসবে, এই সম্পর্কিত যে এক্সারসাইজ গুলি আছে সেগুলি করবে, নিজে খাতা কলম নিয়ে করবে, এবং একাধিক পার্সন একসাথে বসে এগুলির প্র্যাকটিস করবে। আর মুনতাসির, তুমি ওই যে শীটটার কথা আমি যেটা বললাম সবার নাম সহ, সেগুলি তুমি শেয়ার করবে আমার সাথে, আচ্ছা কালকের স্যার। মধ্যে শেয়ার করতে পারলে খুব ভালো। আমি দ্রুতই এগুলি তোমাদের লিস্টিং আউট করে দিয়ে দিব, সো দ্যাট আগামী সপ্তাহে যেন তোমরা প্রেজেন্টেশন দিতে পারো। আর আরেকটা বিষয় যেটা, সোমবার 7:30টার সময় একটা এক্সট্রা ক্লাস থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্যার প্রেজেন্টেশনটা কি অনলাইনে হবে আমাদের? প্রেজেন্টেশন অনলাইনে। আচ্ছা স্যার। ঠিক আছে, আমি এখন চলে যাব রোল কলে। তো তার আগে তোমাদের কোনো কোশ্চেন বা তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? স্যার প্রেজেন্টেশন কি গ্রুপে? বলো। স্যার প্রেজেন্টেশনে কয়জন করে গ্রুপ করতে পারবো? 2জন করে করে গ্রুপ করবা, নামগুলি দিয়ে দিবা। আমি ক্লাসের শুরুতে সবাইকে বলেছিলাম, তুমি মনে হয় তখন আসনি। সবাই একটু তোমাদের কাছে অনুরোধ, একদম 8টার ক্লাস মানে একদম 8টায় ক্লাসরুমে প্রবেশ করবা, 7:30 মানে 7:30টায় প্রবেশ করবা। তোমাদের টিচার এসে ক্লাসরুমে বসে থাকে, তোমরা আসো না, এটা খুবই অশোভনীয়। একদম রাইট টাইমে তোমরা ক্লাসে প্রবেশ করবে। স্যার কেউ যদি স্যার ইন্ডিভিজুয়াল দিতে চায় তো সমস্যা নাই, তাই না স্যার? বুঝি নাই। কেউ যদি মানে একা দিতে চায় ইন্ডিভিজুয়াল, তো কোনো সমস্যা নেই? একা দিলে সমস্যা আছে কোনো প্রেজেন্টেশন? একা দিলে, একজন যদি দিতে চায় একা তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু অনেকেই যদি একা দিতে চায় তাহলে প্রেজেন্টেশন নিতে আমার বহু সময় চলে যাবে, ওইটা আসলে খুব কঠিন কাজ হয়ে যাবে। আমি চাই 2জন করে করে দিবা। এবং এর একটা আরেকটা কারণ আছে, তোমাদের মধ্যে গ্রুপ ওয়ার্ক
ক্যাপাসিটি বৃদ্ধি পাক সেটা আমি চাই। তোমাদের মধ্যে টিম ওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি পাক সেটা আমি চাই। এই কারণে তোমাদের গ্রুপ করে করে তোমরা কাজটা করবা, সো দ্যাট সেইখানে তোমাদের যে একে অপরের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে যে লার্নিং এনভায়রনমেন্টটা গ্রো করা, সেটার ব্যাপারে যেন তোমাদের একটা ক্যাপাসিটি তৈরি হয়, সেটাও একটা আমার উদ্দেশ্য আর কি। এই কারণে ওয়ার্কিং ইন এ গ্রুপ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তো যেটা বলছি সেটি হলো, এখন আমি স্যার রেকর্ডিংটা বন্ধ করে স্যার দিচ্ছি। হ্যালো স্যার